খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুর্ঘটনা সিকোয়েন্সের মধ্যেই স্পট ক্লু, জেলে বসেই সাক্ষীকে খুনের ছক শেখ শাহজাহানের, জানুন ঠিক কি হয়েছিল। বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে গায়েব 90 লক্ষ টাকা, পুলিশ তদন্তে নামতেই সামনে এলো বিস্ফোরক তথ্য। জেলের সুপাররা আমাকে ফোন করে বলে বিস্ফোরক দাবি শুভেন্দুর। যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার, খেলা হবের পরে এবার 26-এ সুর বেঁধে দিলেন দেবাংশু। সর্বত্র সমান লড়াই নয়, শূন্য কাটাতে 26-এ গুটি কয়েক আসনকে টার্গেট করছে সিপিএম। নরেন্দ্র হলেন বাজপেয়ী, সংসদে কি বললেন অভিজিৎ। বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া 53,695 কোটি, তৃণমূলের চিঠি সংসদীয় কমিটিকে। নেহেরু ইন্দিরার আমল দেখেছে ভোট চুরি, সংসদে রাহুলকে আক্রমণে অমিত শাহ। রাহুলের জার্মানি সফরকে বিজেপির পার্টির খোঁচা, মোদির বিদেশ ভ্রমণ প্রসঙ্গ টেনে আসরে প্রিয়াঙ্কা। ওমান থেকে ভারতে এলো 20 বুড়ো জাগুয়ার, কি কাজে লাগাবে বায়ুসেনা। অসুস্থ খালেদা জিয়া, শুনতেই বললেন হাসিনা। বাঘ দেখতে সুন্দরবনে নিষিদ্ধ খালে পর্যটকদের বোট, উদ্বিগ্ন বন দপ্তর। বায়োমেট্রিক প্রোফাইলিং এর পথে উত্তরপ্রদেশ, অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে যোগী সরকারের কড়া পদক্ষেপ। কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির, হিসেব থাকছে না সংখ্যালঘু আসনগুলি। 100 দিনের কাজে বাংলায় বরাদ্দ শূন্য, এতদিনে অভিষেকের প্রশ্নে বঞ্চনা শিকার কেন্দ্রের। রোজ রোজ বোমাবাজি, ধর্ষণ, নিরাপদ সুইডেন এখন আতঙ্কের আর এক নাম। পুলিশি ছাত্রকে অপহরণ করে মিথ্যে মাদকের মামলা দিল, হাইকোর্টে প্রমাণ হতেই সাসপেন্ড 6 পুলিশ কর্মী। 60,000 টাকা মহিলাদের ভোটের দর হাঁকলেন তৃণমূল বিধায়ক, শুভেন্দুকে পাগল বলে পাল্টা আক্রমণ কৃষ্ণ কল্যাণীর। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। শেখ শাহজাহানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন পথে দুর্ঘটনার কবলে অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। 10 চাকার লরির ধাক্কায় গাড়িতে মৃত্যু হয়। মৃত্যু ভোলানাথের ছেলে এবং গাড়ির চালকের। সাধারণ চোখে এটা নিছকই দুর্ঘটনা, কিন্তু এর পিছনে একাধিক প্রশ্ন তুলছে ভোলানাথের পরিবার। তার ঘনিষ্ঠরাও একাধিক বিষয়ে লিঙ্ক খুঁজে পাচ্ছেন, তাতে উঠে আসছে বিস্ফোরক তথ্য। জেলে বসেই কি তবে সাক্ষীকে খুনের ছক কষেছেন শাহজাহান? ঘটনাক্রম, অর্থাৎ যেভাবে দুর্ঘটনা তার পরবর্তী সময়ে যা যা হলো সেটাই যথেষ্ট সন্দেহ জাগানোর পক্ষে। প্রাথমিকভাবে মনে হয়েছিল মুখোমুখি ধাক্কা মারা হয়েছিল, পরে জানা যায় একটি 10 চাকার লরি ভোলানাথের 4 চাকার গাড়ির পাশে ধাক্কা মারে। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বলছে বাসন্তী হাইওয়ে এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা, কিন্তু যে জায়গাটিতে দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ ন্যাটোজের বায়ারমারি পেট্রোল পাম্পের কাছে, সেই এলাকা দুর্ঘটনার প্রবণ বলেই চিহ্নিত করা নেই। ওই জায়গায় রাস্তা যথেষ্ট চওড়া, কোনো টার্ন নেই। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন 10 চাকার লরি গাড়িকে একেবারে পিছন থেকে এসে ধাক্কা মারে, তারপর কিছুটা দূর ধাক্কা মেরে ঠেলে খাদে ফেলে দেয়। 4 চাকার গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়, ভিতরেই আটকে পড়েন 3 জন। ঘাতক চালক লরি থেকে লাফিয়ে নামেন। কিছুটা দূরেই তখন একটি বাইক চলে আসে, বাইকে তিনি উঠে উধাও হয়ে যান বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তালতলা মোড় থেকে ট্রাকের গতি বেপরোয়া ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মাল বোঝাই লরি জোরে ছোটানো যায় না, লরি ফাঁকাই ছিল। ঘটনার আগে ট্রাকটি অন্য কোনো গাড়িকে জায়গায় ছাড়ছিল না। ফাঁকা লরি কি তবে হাতিয়ার? দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ি চালকের। ভোলার চোট গুরুতর নয়, তবে ছেলের মৃত্যুর খবরে তার বুকে ব্যথা হচ্ছে। তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোলানাথ ঘোষ একজন তৃণমূল কর্মী। একসময় তিনি শেখ শাহজাহানের সঙ্গী ছিলেন। ব্যাংকে গিয়ে এক ব্যাংক কর্মীর সঙ্গে পরিচয় হয়েছিল। ওই কর্মী ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন, কিন্তু সেই কর্মী যে তার অ্যাকাউন্ট ফাঁকা করে দেবেন তা ভাবতেও পারেননি বিধাননগরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার শাখার পুলিশ। ধৃতের নাম সুরজ রজক। গত 11ই নভেম্বর জিসি ব্লকের বাসিন্দা ওই বৃদ্ধা বিধাননগর সাইবার শাখায় অভিযোগ করেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 90 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিভিন্ন বেসরকারি ব্যাংকে ধাপে ধাপে সেই টাকা চলে গিয়েছে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে। ওই বৃদ্ধাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বেসরকারি একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল, এদিন তিনি ওই ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন।
সেই সময় সুরজ রজকের সঙ্গে তার পরিচয় হয়। সুরজ নিজেকে অন্য একটি ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন, বৃদ্ধার ফোন নম্বরও দেন। এরপর বৃদ্ধাকে ফোন করতেন সুরজ, এমনকি তার বাড়িতেও আসেন। বৃদ্ধার ছেলে মেয়ে বিদেশে থাকেন, সেই সুযোগে বৃদ্ধার বিশ্বাসযোগ্যতা অর্জন করেন ধৃত যুবক। তারপর একদিন বৃদ্ধাকে সুরজ প্রস্তাব দেন তিনি যে বেসরকারি ব্যাংকে কাজ করছেন সেখানে তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। বৃদ্ধা সুরজকে বিশ্বাস করে তার ব্যাংকে সমস্ত তথ্য দেন। এরপর সুরজ যে ব্যাংকে কাজ করেন সেখানে বৃদ্ধার অ্যাকাউন্টে ট্রান্সফার করান। তারপরে ধাপে ধাপে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় 90 লক্ষ টাকা। তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিলাসবহুল গাড়ি কেনেন ধৃত সুরজ। গতকাল রাতে পুলিশ ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা সুরজ রজককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিলাসবহুল গাড়িটি উদ্ধার করা হয়। গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতকে এই দিন বিধাননগর আদালতে পেশ করে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। শাহজাহান শেখের সাক্ষীর ছেলের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট আদালতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বিরোধীরা এই ঘটনাকে নেহাত দুর্ঘটনা হিসেবেই দেখতে রাজি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সাফ বলেই দিলেন এটা শাহজাহান করিয়েছে, জেলে বসে করিয়েছে। এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি শাহজাহান বসিরহাটের জেলে বসে থাকতেই এভাবে সাক্ষীদের মৃত্যু হবে। তিনি বলেন আজ ভোলা ঘোষের মৃত্যু হয়েছে, কাল ভোলা ঘোষের হবে। কারণ শুভেন্দুর দাবি জেলে বসে ফোন ব্যবহার করেন তৃণমূল নেতারা। শুভেন্দু বলেন জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করে, যা খেতে ইচ্ছা হয় তাই খায়, অনেক রাতে ডিনার নেয়, যত রকম ছবি আছে সব দেখে। পিজের উডবার্ন ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন জেলের সুপাররা খারাপ নন, বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছেন। ভোলানাথ ঘোষের কাছে টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। এসএসকেএমে চিকিৎসা করানো ভোলানাথ ঘোষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেন সিবিআইকে ধন্যবাদ যে তারা ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। বুধবার ন্যাটোজের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি 10 চাকার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুরের, কিন্তু বেঁচে যান ভোলা। এদিন শাহজাহানের দায়ের করা একটি মামলায় সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা, আর তখনই এমন ঘটনা ঘটেছে। এসআইআর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন এত তাড়াহুড়ো করে বাংলায় এসআইআর করা হচ্ছে সেই প্রশ্ন তুলে প্রতিবাদে সরব মমতা অভিষেকরা। এবার এসআইআর এর প্রতিবাদে গানের ভাষায় গর্জে উঠলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। 26 বিধানসভা নির্বাচনে ফের মমতা মসনদে বসতে চলেছেন সেই হুঙ্কারও দিয়েছেন তিনি। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওটি শেয়ার করেছেন, যা বর্তমানে ভাইরাল। হু করে একে অপরের টাইমলাইনে শেয়ার করেছেন। গানটির প্রতি শব্দবন্ধে বিরোধী বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল নেতা। এক নজরে দেখে নেওয়া যাক সেই গানটি। হ্যালো মোদিজি, মুসলমানরা ভয় পাচ্ছে, হিন্দু হচ্ছে বোকা, বানিয়ে বোকা ভাবছো তুমি, জিতবে ভোটে বোকা। নোটবন্দি, আধার লিঙ্কে লাইনে মানুষ দাঁড়ায়, আর প্লেনে চেপে বিদেশ ঘোরে মোদি নামের ফানুষ। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার গ্যাসের দামে তেলের ঝাঁঝে জ্বলছে জনগণ। তাই তো মোদির নতুন খেলা ব্যস্ত থাকুক মন। নরেন্দ্র মোদীর মুখে শুধুই দিদি নামের জপ, আর গরুর দুধে সোনার মতো রোহিঙ্গাটাও ঢপ। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার বর্ডার থেকে ঢুকেছে নাকি অনুপ্রবেশকারী। আরে বর্ডারে তো অমিত শাহের বিএসএফ এর বাড়ি। আসামেতে বাদ পড়লো সবাই দেখি হিন্দু, বাংলা জুড়ে করবে সেটাই তার কাটা শুভেন্দু। যতই করো এসআইআর, এ বাংলা ফের মমতার। বাংলা ভাষা শুনলে যারা বাংলাদেশি খোঁজে, ভোটের সময় ভাষণেতে বাংলা তারাই গোঁজে। বাংলা তাদের পায় না দেখা বিপদে বা কাজে, ভোটের সময় লম্বা দাড়ি রবীন্দ্রনাথ সাজে। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার। 100 দিনের টাকা ঝাড়ে, বাড়ির টাকাও খায়, ভোটে হেরে লেজ গুটিয়ে দিল্লি চলে যায়। হিন্দু প্রেমী সেজে ঘোরে, হিন্দু খেকো হয় না, জগন্নাথের মন্দিরেতে এদেরও দেখা যায় না। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার। ধর্ম নিয়ে যুদ্ধ বাঁধায়, সমাজটাকে ধসায়, ক্রিকেট বোর্ডের মাথার উপর নিজের ছেলে বসায়। দুর্গাপুজোর টাকা দিলে দিদিকে দেয় গালি, রামভক্ত সেজে থাকে আসলে তো জালি। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার। সেনা যখন বদলা নিতে অপারেশন করে, আমেরিকার ফোনে দিদি ইঁদুর হয়েই মরে। অর্থনীতি শ্রাদ্ধ করে, বাজার জুড়ে আগুন, আছে দিনের স্বপ্ন মাঝে ঢুকিয়ে দিল বেগুন। যতই করে এসআইআর, এ বাংলা ফের মমতার। যুদ্ধ তোদের মুখে হবে কাঠি ভাঙা রকেট, শুভেন্দু না সুকান্ত দা, মিঠুন নাকি লকেট। এই প্রথমবার নয়, এর আগেও খেলা হবে স্লোগানে সকলের মন জয় করেছিলেন দেবাংশু। 21-এর ভোটের আগে যা ভাইরাল হয়ে যায়, এখন তৃণমূলের নেতাকর্মীদের মুখে মুখে ফের সেই স্লোগান। 26-এর বিধানসভা ভোটের আগে খেলা হবের মতো এই গানটিও সমান জনপ্রিয়তা পায় কিনা সেটাই এখন দেখার।
সব জেলাকে সমান গুরুত্ব নয়, বাছাই করা আসনকে এবার মূলত টার্গেট করতে চলেছে সিপিএম। 26-এর ভোটে আপাতত এই কৌশল নিয়ে এগোচ্ছে আলিমউদ্দিন। নিচুতলা সংগঠনের হাল খারাপ, জনসমর্থন তলানিতে, দলের ভোটের বড় অংশ চলে গিয়েছে পদ্ম শিবিরে। তাই 294 আসনে ঝাঁপিয়ে লাভ দেখছে না সিপিএম এর শীর্ষ নেতৃত্ব। লড়াই সব জায়গায় থাকবে, কিন্তু টপ প্রায়োরিটি ভিত্তিক একাধিক আসনকে চিহ্নিত করেছেন তারা। জানা গিয়েছে 294টি আসনে একাধিক ক্যাটাগরিতে ভাগও করা হয়েছে। জেলা স্তর থেকে আসা রিপোর্ট ও সমীক্ষা করে কয়েকটি জেলার একাধিক আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আলিমউদ্দিন। আর সেই সব আসনে প্রার্থী ভালো দেওয়া শুধু নয়, প্রচারে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে সিপিএম নেতৃত্ব। মালদহ এবং মুর্শিদাবাদে কয়েকটি আসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনার একাধিক আসন রয়েছে বিশেষ গুরুত্বের তালিকায়। যাদবপুর, দমদম, কামারহাটির আসনগুলি রয়েছে গুরুত্বের তালিকায়। বিশেষ গুরুত্বের আসন সংখ্যা 50 থেকে 60টির মধ্যে রয়েছে বলে পার্টি সূত্রে খবর। যেখানে দলের সংগঠন জনসমর্থনের অন্যান্য বিধানসভা এলাকার তুলনায় ভালো, সেই বিশেষ গুরুত্বের আসনগুলিতে একেবারে সাংগঠনিক সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিতে চলেছে সিপিএম নেতৃত্ব। তবে এই বিশেষ গুরুত্বের আসনগুলি রয়েছে গ্রামীণ এবং শহর এলাকা মিলিয়েই। গ্রামের গরিব, খেটে খাওয়া মানুষ এবং শহর অঞ্চলের শিক্ষিত মধ্যবিত্তদের কাছে পৌঁছাতে চাইছে আলিমউদ্দিন। আসনের চিহ্নিতকরণে এই বিষয়গুলি মাথায় রেখেছে তারা। এছাড়াও গত লোকসভা নির্বাচনের ফলাফল দেখে বিশেষ গুরুত্বের আসন চিহ্নিত করছে সিপিএম। করজোড়ে প্রণাম করে যোগ দিয়েছিলেন বিজেপিতে সেই নরেন্দ্র মোদীর নাম ভুলে গেলেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক অনন্য বক্তৃতার সাক্ষী থাকলো বুধবারের সাংসদ তমলুকের সাংসদের কীর্তিতে হেসে ফেললেন বিজেপি সাংসদরাও। সংসদের শীতকালীন অধিবেশনে এসআইআর ইস্যুতে সরগরম। বিরোধীরা ক্রমাগত আক্রমণের মুখে একে একে কাত বিজেপি সাংসদরা। তারা ভুলে ভরা বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং এর শিকার। আর সেই তালিকায় যুক্ত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার সংসদে বিজেপিকে সমর্থন দেখাতে কমলা জ্যাকেট পরে হাজির হয়েছিলেন তমলুক সাংসদ। রীতিমতো বগলে হাত গুজে নিজের বক্তৃতা শুরু করেন। সেখানেই বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রীর নাম নিতে শুরু করেন তিনি। বলেন, এখন একজন প্রধানমন্ত্রী রয়েছেন যার নাম নরেন্দ্র, আবার একটু থেমে বাজপেয়ী। এই বক্তব্য শুনে সচকিত পিছনের সারিতে বসা বিজেপি সাংসদরা রীতিমতো আঁতকে ওঠেন। সংসদ জগন্নাথ সরকার সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে বলেন নরেন্দ্র মোদী, কিন্তু ততক্ষণে যা গন্ডগোল করা তিনি করে ফেলেছেন। আর স্বভাবসিদ্ধ বিজেপি নেতারা ভঙ্গিতেই নাম ভুল বলার জন্য তিনি কোনো ক্ষমা চাননি। এমনকি নির্লজ্জভাবে সংসদে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন, রাজ্যে যে কজন বিএলও মারা গিয়েছেন তারা নিজেদের কারণেই মারা গিয়েছেন, তারা কেউ এসআইআর এর জন্য মারা যাননি। কেন্দ্রের থেকে বাংলা শুধু বঞ্চনাই পেয়েছে। শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে বাইরে বাংলার বকেয়া নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে, কিন্তু কেন্দ্রের চোখ খুলছে না। বাংলার প্রাপ্য টাকা কোনোভাবে মেটাচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। এবার বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার বকেয়া চেয়ে স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। বিপর্যয় মোকাবিলা খাতে বাংলার মোট বকেয়া 53,695 কোটি টাকা। মঙ্গলবার কমিটির বৈঠকে তৃণমূলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, 2019 সালে সাইক্লোন বুলবুল থেকে 2020 সালে রামফান সহ 2024 সাল পর্যন্ত বিভিন্ন বিপর্যয় খাতে কেন্দ্রের কাছে বাংলার যে বকেয়া টাকা রয়েছে তার খতিয়ান চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে গতকালই কেন্দ্র পরিসংখ্যান দিয়ে জানিয়েছে 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য। তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নের জবাবে এমনই তথ্য দিয়েছে কেন্দ্র। তাতে স্পষ্ট যে 100 দিনের কাজে কম বেশি বিভিন্ন রাজ্য পেলেও বাংলা এক পয়সাও পায়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় নির্বাচন কমিশনের এসআইআর এর জোরালো সমর্থন পেয়েছেন। কংগ্রেসের ভোট চুরি অভিযোগে পাল্টা জবাবে তিনি নির্বাচনী সংস্কারকে ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরেন। শাহ নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের ওপর জোর দিয়ে এই প্রক্রিয়াকে রাজনীতিকরণ করার জন্য বিরোধী দলেরা সমালোচনা করেন। বুধবার লোকসভায় কংগ্রেসের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি আশ্বস্ত করেন যে নির্বাচনী অস্বচ্ছতা জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর আমল থেকেই চলে আসছে। দীর্ঘস্থায়ী বিরোধিতার মধ্যে নির্বাচনী সংস্কার নিয়ে উত্তপ্ত বিতর্কের সময় তার এই মন্তব্য সামনে আসে। শাহ বলেন যে এক নতুন ধারা উদ্ভব হয়েছে, যেখানে ঐতিহাসিক উদাহরণকে অপ্রয়োজনীয় বলে বাদ দেওয়া হয়। তিনি বলেন, যখন আমরা ইতিহাস বলি কিছু লোক হতাশ হয়ে যান, কিন্তু অতীত না বুঝলে কোনো সমাজে উন্নতি করতে পারবে না। এর আগে তিনি 1952 থেকে 2004 সাল পর্যন্ত কংগ্রেস সরকারের অধীনে হওয়া একাধিক ভোটার তালিকা রিভিশনের তালিকা দেন। তিনি উল্লেখ করেন যে প্রথম বড় রিভিশন 1952 সালে হয়েছিল, যখন নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন। এরপর লাল বাহাদুর শাস্ত্রীর আমলে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং পিভি নরসিমহা রাও এর অধীনে পরবর্তী পুনর্বিবেচনা করা হয়। এসব ইতিহাস তুলে ধরে শাহ কংগ্রেসের অভিযোগ খণ্ডন করেন। এসআইআর এর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বিরোধীদের অভিযোগের জবাবে শাহ বলেন যে এই অনুশীলন একটি সাধারণ সাংবিধানিক প্রক্রিয়া। এর মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা পরিষ্কার করা।
মৃতদের নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটার মুছে ফেলা এবং বিদেশি নাগরিকদের চিহ্নিত করা। তিনি প্রশ্ন করেন, 1952 থেকে 2004 সাল পর্যন্ত কোনো দল এসআইআর এর বিরোধিতা করেনি, এখন কেন? স্বরাষ্ট্রমন্ত্রী জোর দেন যে সংবিধানের 325 এবং 326 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের একারই এই ধরনের রিভিশন করার ক্ষমতা রয়েছে। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ সরাসরি গ্রহণ করে শাহ বলেন, কংগ্রেস নেতা হরিয়ানার নির্বাচনের একটি বাড়ি থেকে 501টি ভোট হওয়ার দাবি করেছিলেন। শাহ স্পষ্ট করেন যে নির্বাচন কমিশন জানিয়েছে যে ওই ঠিকানাটি একটি পৈতৃক একরের সম্পত্তি, সেখানে অনেক পরিবার একসঙ্গে বসবাস করেন। তিনি যোগ করেন, শুধুমাত্র ভোট চুরির অভিযোগ তোলার জন্য একটি ভুয়ো প্রচার তৈরি করা হয়েছিল। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, যা নির্বাচনী প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট করে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।